ওয়াও, এই মহিলাগুলো কি সুন্দর নাচছে। আমি সোশ্যাল মিডিয়াতে যেসব নাচের রিল দেখেছি তার থেকে এই নাচ অনেক সুন্দর। কি দারুণ লাগছে। আমার তো আর বসে থাকতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে আমিও একটু নাচানাচি করি। সীমার সাথে পঙ্কজের বিয়ে ঠিক হয়, আর সেই বিয়ে নিয়ে সীমা ভীষণ পরিমাণে আনন্দিত, কারণ বিয়ের দিন খুব সুন্দরভাবে ফটোশুট হবে, আর তার আগে প্রি ওয়েডিং ফটোশুট তো আছেই। তাই সীমা ঠিক করে সে অনেক দামি দামি গহনা, শাড়ি ইত্যাদি শপিং করবে, আর বিশেষ করে মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান বড় করে করা হবে, যেখানে সীমা তার বান্ধবীদের সঙ্গে নাচ গান করতে পারবে। আর এভাবেই সীমা তার বিয়ের জন্য বিভিন্ন রকমের প্ল্যানিং শুরু করে দেয়। একদিন, কিরে রিতা, কবে থেকে বলছি আমার বিয়ের মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানের জন্য আলাদা করে একটা গানের প্লে লিস্ট তৈরি কর, আর সেখানে নাচ তুলে ফেল, কিন্তু তোরা তো দেখছি কিছুই করছিস না। আমার বিয়ের দিন যদি সব অনুষ্ঠানে ঠিকঠাক ভাবে নাচতে না পেরেছিস, তাহলে কিন্তু আমি তোর সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করে দেব। তোর যা ইচ্ছা হয় তুই তাই কর। কাকিমা তোর বিয়ের জন্য আমাকে অনেক দায়িত্ব দিয়েছে, সুতরাং সারাদিন নাচ গান প্র্যাকটিস করলে আমার হবে না। তোর অতিথিদের এয়ারপোর্ট থেকে আনতে হবে, তারপর শপিং করতে যেতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এসব দেখার পর যদি সময় পাই তাহলে নাচ গান প্র্যাকটিস করব। এই কারণেই মা বাবাকে বলেছিলাম আমার একটা ভাই কিংবা বোন থাকলে ভালো হতো, তাহলে ওরা সব দায়িত্বগুলো দেখতো আর তুই ভালো করে নাচ তুলতে পারতিস। থাক, বাদ দে, তোকে আর নাচ তুলতে হবে না। তুই বিয়ের দিন যেভাবে পারবি সেভাবেই নাচবি। হ্যাঁ, আর তুইও তোর মাথা থেকে নাচের চিন্তা বাদ দে। তোর জীবনে এত বড় একটা দিন, মানে তোর বিয়ে হবে, তুই নিজের ফেসিয়াল, শাড়ি, গহনা এসব নিয়ে চিন্তা কর। আজকে তোর ফেসিয়ালের ডেট আছে, তাই ফেসিয়াল করে আয়। হ্যাঁ ঠিক আছে, সে আমি বুঝে নেব। আসলে আমার কাছে আমার বিয়ের দিনের নাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যখন বরযাত্রী আসে তখন নতুন বউ কি সুন্দর তার বন্ধুদের সঙ্গে নাচানাচি করে। যাই হোক, আমি নিজে নিজে কয়েকটা নাচ তুলে নেব। এই বলে সীমা ফোন রেখে দেয়, আর সে ফোনে বিভিন্ন রকমের নাচ প্র্যাকটিসের ভিডিও দেখতে শুরু করে। এমন সময় পার্লার থেকে সীমাকে ফোন করা হয়। না না, আজকে আপনি ফেসিয়ালের ডেট ক্যান্সেল করুন, আজকে আমি নাচ শিখতে যাব। আমি একটা নাচের কোরিওগ্রাফার বুক করেছি যে আমাকে বিয়ের দিনের জন্য সুন্দর সুন্দর নাচ শেখাবে, তাই আমি ফেসিয়াল কালকে করাবো। রিতা পার্লারের অফার অনুযায়ী আজকের দিনেই সস্তায় সীমার জন্য ব্রাইডাল ফেসিয়াল বুক করেছিল, কিন্তু সীমা ডান্স কোরিওগ্রাফারের কাছ থেকে নাচ শিখতে যাবে বলে সেই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেয়, আর সে একবারও রিতাকে জানানোর প্রয়োজন মনে করে না। কিছুক্ষণের মধ্যেই সীমা নাচ শিখবে বলে ডান্স ক্লাসে চলে যায়, আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে পার্লারে গিয়ে ব্রাইডাল ফেসিয়াল করে আসে, যার ফলে তার বিল হয় 50,000 টাকা। আর সেই টাকা সে তার বাবার ক্রেডিট কার্ড থেকে দিয়ে দেয়। বাড়িতে ফেরার পর, কি রে সীমা, তুই আজকে কি করিয়েছিস যে তোর 50,000 টাকা খরচা হয়েছে? এই তো আমার থেকে কালকে ডান্স ক্লাসে যাবে বলে 20,000 টাকা নিয়ে গেলি, আর আজকে আবার 50,000 টাকা ধাক্কা দিলি। এইরকম ভাবে টাকা ওড়াতে থাকলে তোর বিয়ের সময় তো আর কোনো টাকা বেঁচে থাকবে না রে। কি করব বলো, আমি তো পার্লারে ফেসিয়াল করতে গিয়েছিলাম, আমাকে রিতা বলল ওখানে গেলে নাকি আমি অফার পাবো, তাই আমি ওই পার্লারে গেলাম। আর ফেসিয়াল করানোর পর মহিলাটা বলে 50,000 টাকা বিল হয়েছে, সেই কারণেই আমাকে তোমার ক্রেডিট কার্ড থেকে টাকাটা নিতে হয়েছে। বাবা, একদম ফালতু কথা বলবি না সীমা, আমি তোকে বলেছিলাম যে অফারটা শুধুমাত্র কালকের জন্যই ছিল, আর আমি তো তোর কালকেরই অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম। তুই যদি কালকে ফেসিয়াল করে আসতিস তাহলে সেটা 10,000-এ মিটে যেত, কিন্তু আমি কি করে জানবো তুই পার্লারে না গিয়ে নাচের ক্লাসে যাবি? ছাড়, বাদ দে, এখন আর নিজেদের মধ্যে অশান্তি করে লাভ নেই। আর বাবা, তুমি তো বলেছিলে যে আমার বিয়ের জন্য আমার যত টাকার প্রয়োজন আমি নিতে পারি, সুতরাং এখন আবার এসব কথা বলছো কেন? এই বলে সীমা ঘরে চলে যায়, আর সে আবার নাচানাচি শুরু করে। এবার সে নিজের বিয়ের লেহেঙ্গা, বিয়ের হিল এবং বিয়ের গহনা সবকিছু আলমারি থেকে বের করে, কারণ সে নিজের ফাইনাল লুক টেস্ট করতে চায়। এখন আমার বাড়ির জামা কাপড় পরে নাচানাচি করতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বিয়ের দিন আমি এত ভারী জামা কাপড় পরে থাকবো, তার সাথে বড় বড় হিল জুতো আর গায়ে সোনার গহনা থাকবে। এসব পরে যদি আমার নাচতে অসুবিধা হয়, তাই আমি আগে থেকে সবকিছু পরে একবার নেচে দেখি ঠিকঠাক নাচটা হচ্ছে কিনা। এই বলে সীমা তার বিয়ের সব জামা কাপড়, জুতো, গহনা ইত্যাদি পরে আর আয়নার সামনে দাঁড়িয়ে নাচতে শুরু করে দেয়। মেহেন্দি হবে আমার আজকে, হাতে আমার গাঢ় রং সাজবে। মেহেন্দি হবে আমার আজকে, হাতে গাঢ় রং সাজবে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নাচানাচি করবে। আমার জীবনে আমার মনের মতো মানুষ আসবে। ও মেহেন্দি হবে আমার আজকে।
এভাবেই গান গেয়ে সীমা যখন নাচানাচি করে তখন হঠাৎই তার লেহেঙ্গা একটা পেরেকে আটকে যায়, আর যার ফলে লেহেঙ্গাটা অনেকটা ছিঁড়ে যায়, যার ফলে সীমা পা মুচকে হিল জুতো নিয়ে পড়ে যায় আর তার পায়ে ভীষণ পরিমাণে চোট লাগে। আর সীমার আর্তনাদ শুনে তার বান্ধবী রীতা এবং সীমার বাবা মা তখনই সেখানে এসে উপস্থিত হয়। আর বিয়ের আগেই সীমার এরকম অবস্থা দেখে তারা ভীষণ পরিমাণে রেগে যায়। সীমা, আমি তোকে কতবার করে বলেছিলাম যে নাচানাচি নিয়ে এত বাড়াবাড়ি করিস না, দেখেছিস তো কেমন পা মচকে পড়েছিস? তোকে কে বলেছে এত দামি লেহেঙ্গা পরে নাচানাচি করতে? এ বাবা, লেহেঙ্গাটাও তো ছিঁড়ে ফেলেছিস। তোর তো দেখছি আমার থেকে লেহেঙ্গার দরদ বেশি, তাড়াতাড়ি আমাকে তোল। আর একটু নাচ করতে গেলে ওরকম চোট লাগেই, অত ভাবলে হয় না। আমার হিল জুতাটা ভেঙে গেল, আবার কিনতে হবে। সীমার কথা শুনে তার বাবা মা এবং তার বান্ধবী তাকে হাত ধরিয়ে খাটের উপর শুইয়ে দেয়। আর তারা যখন সেই লেহেঙ্গাটা দেখে তখন তাদের ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ সেই লেহেঙ্গাটা বেশ ভালো মতো ছিঁড়ে যায়, আর সেই সাথে সীমার বিয়ের হিল জুতাও ভেঙে যায়। আমি বেকার বেকার আমার মেয়ের জন্য এত টাকা খরচা করছি, কিন্তু আমার মেয়ের কাছে জীবনে নাচানাচি ছাড়াই সবকিছুর কোনো কদরই নেই। এবার কি হবে বলতো রীতা? তুমি চিন্তা করো না কাকু, আমরা আমাদের বন্ধুর বুটিক থেকে এসব কিছু কিনেছি, আর এগুলো 2 মাসের গ্যারান্টি আছে, তাই আমি দোকানে গিয়ে সবকিছু ঠিক করিয়ে নিয়ে আসবো। আর সীমা, এরপর যদি তুই জামা কাপড় কিংবা জুতা গহনা বিয়ের আগে পরেছিস তাহলে দেখবি তোর আমি কি অবস্থা করি। আরে ঠিক আছে, আমি পরবো না, আমি জাস্ট একটু ট্রায়াল করছিলাম। আর তোর বন্ধুর কেমন বুটিক রে যে একটুখানি পরে নাচানাচি করেছি তাতেই লেহেঙ্গাটা ছিঁড়ে গেল? এরকম কথা শুনে রীতার ভীষণ পরিমাণে রাগ হয়, কিন্তু পরের দিনই রীতা তার বন্ধুর বুটিকে গিয়ে সীমার সমস্ত বিয়ের জামা কাপড় জুতা গহনা ঠিক করিয়ে নিয়ে আসে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এরই মধ্যে সীমার বিয়ের দিন এসে উপস্থিত হয়। বিয়ে হওয়ার আগের দিন সীমার জন্য বড় করে একটা মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর সেখানে রীতা এবং তার বাকি বান্ধবীরা নাচানাচি করে। এই স্বপ্না, আমার হাতে আর মেহেন্দি করতে হবে না, কারণ আমার ভীষণ নাচতে ইচ্ছে করছে। আমি একটু নাচ করে আসি, তারপর আবার মেহেন্দি পরবো। এই বলে সীমা মেহেন্দি পরা ছেড়ে দিয়ে তার বান্ধবীদের সঙ্গে নাচতে শুরু করে, আর রীতা আবার তাকে ধরে এনে মেহেন্দি পরতে বসিয়ে দেয়, কারণ সীমা যদি এভাবে নাচানাচি করে তাহলে তার হাতে আর ব্রাইডাল মেহেন্দি কমপ্লিট হবে না। অন্যদিকে রীতা আবার তার বান্ধবীদের সঙ্গে নাচানাচি শুরু করে। উফ রীতা, তোর একটা নাচের তাল ঠিক হচ্ছে না। যখন ডান পা তোলার দরকার তুই তখন বা পা আগে বাড়াচ্ছিস, আর যখন তোর কোমর দোলানোর দরকার তখন তুই মাথা ঘোরাচ্ছিস, আর তোর হাতগুলোর মুদ্রাও কিন্তু একদম ঠিক হচ্ছে না। এই তুই চুপ কর তো, তুই তোর হাতের মেহেন্দি এনজয় কর, আর আমি তোর বিয়েতে মজা করার জন্য নাচানাচি করছি, নাচ শেখার জন্য নয়। তুই কিন্তু আমার ডান্সের টিচার না, তাই একদম বেশি বাড়াবাড়ি করবি না। তুই কি বলছিসটা কি? আমার বিয়ের অনুষ্ঠানে তোরা সবাই নাচানাচি করছিস, আর নাচ ভুল হলে আমি বাড়াবাড়ি করব না? তুই তো ভালো করেই জানিস আমি নাচের প্রতি কতটা আসক্ত, তাই বলে দিচ্ছি ঠিক করে নাচ কিন্তু। আর হ্যাঁ, কালকে যদি বিয়ের দিন এরকম তোরা ভুলভাল নাচিস তাহলে কিন্তু আমি তোদের পায়ে লাঠির বাড়ি মারবো। সীমার এরকম বোকা বোকা কথা শুনি সবাই তার উপর হাসতে শুরু করে, আর এভাবেই দেখতে দেখতে সীমার মেহেন্দি অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। পরের দিন সকালবেলা থেকে সবাই মিলে খুব আনন্দ করে সীমার গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করে, কিন্তু সীমার প্রচন্ড পরিমাণে মন খারাপ। কিরে সীমা, আজকে তোর গায়ে হলুদের অনুষ্ঠান আর তুই এরকম মুখটা বাংলার 5-এর মতো করে আছিস কেন? কি হয়েছে তোর? সমস্যা বলে সমস্যা, গুরুতর সমস্যা হয়েছে। আমার গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে আর তোমরা সব বুড়ি ছুরি মিলে আমার গায়ে হলুদ দিচ্ছ, কিন্তু কেউ একটু নাচ গান করছো না। কালকে মেহেন্দি অনুষ্ঠানে কি অল্প একটু নাচ গান করলে? তোমরা তো সবাই নাচ করতেই ভুলে যাচ্ছ। তোর গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করব? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই জানিস না এখানে তোর কাকিমা, দিদা, জেঠিমা সবাই আছে, তাদের কোমরে আর পায়ে খুব ব্যথা, তাই এখন যদি ওনাদেরকে নাচানাচি করতে বলি একটা তো বড়সড় বিপদ ঘটিয়ে বসবে। ও তার মানে কেউ নাচবে না তাই তো? আর আমাকেও আমার বিয়ের অনুষ্ঠানে নাচতে দেবে না? তোমাদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না, সব নিরস মানুষজন। ও সীমা, আর ঝগড়া করিস না, আজকে তোর বিয়ে, আর আজ বাদে কাল তুই তোর শ্বশুর বাড়িতে চলে যাবি, তাই তুই একদম চিন্তা করিস না। আমি তোর বিয়ের জন্য একটা ভালো ব্যান্ড পার্টি বুক করেছি, ওরা সন্ধ্যেবেলা এসে নাচানাচি শুরু করবে, আর বিশেষ করে তোর যখন বরযাত্রী আসবে তখন ওরা খুব সুন্দর করে নাচ দেখাবে, যা দেখে তোর খুব ভালো লাগবে। এই শুনে সীমা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে আসে। সন্ধ্যাবেলা সীমা সেজে গুজে গহনা কাটি পরে খুব সুন্দর করে রেডি হয়,
অন্যদিকে পঙ্কজ যখন তার মা সুমিত্রা দেবীকে নিয়ে বিয়ে করতে আসবে তখনই পঙ্কজের ফোনে একটা ফোন আসে। মা, আমার বিদেশি কোম্পানি থেকে বস এক্ষুনি ফোন করেছিল। উনি আর ওনার ওয়াইফ আমাদের সাথে বরযাত্রী যাবেন, কারণ ওনারা কখনো বাঙালি বিয়ে দেখেনি, তাই বাঙালি বিয়ে এনজয় করতে চাই, তাই ওনাদেরকে বরযাত্রীদের সাথে আমরা নিয়ে যাব। হ্যাঁ, দারুণ ব্যাপার, কোনো অসুবিধাই হবে না। আমরা সবাই মিলে তোর বিয়েতে খুব আনন্দ করব। কিছুক্ষণের মধ্যেই পঙ্কজের অফিসের বস এবং তার বউ বরযাত্রীতে যাওয়ার জন্য পঙ্কজের বাড়িতে এসে উপস্থিত হয়। আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে একসঙ্গে বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সন্ধ্যা হতে না হতেই সীমার বিয়েতে বেশ নামি দামি ব্যান্ড পার্টি চলে আসে আর তারা প্রচন্ড পরিমাণে নাচানাচি করতে শুরু করে। এসব দেখে সীমার মন একেবারে আনন্দে নেচে ওঠে। ওয়াও, এই মহিলাগুলো কি সুন্দর নাচছে। আমি সোশ্যাল মিডিয়াতে যেসব নাচের রিল দেখেছি তার থেকে এই নাচ অনেক সুন্দর। কি দারুণ লাগছে। আমার তো আর বসে থাকতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে আমিও একটু নাচানাচি করি। এভাবেই সীমা চিৎকার করতে করতে যখন নাচতে যাবে তখনই তার বান্ধবী এবং তার বাবা মা তাকে বাধা দেয়, কারণ একটু পরেই বরযাত্রী প্রবেশ করবে। আর তারা যদি দেখে যে নতুন বউ এভাবে নাচানাচি করছে তাহলে অসম্মানের আর শেষ থাকবে না। কিন্তু সীমা নিজেকে কিছুতেই চেপে রাখতে পারে না। সে ব্যান্ড পার্টির মহিলাদের সঙ্গে উদাম নাচতে শুরু করে দেয় আর তাকে চাইলেও কেউ আটকাতে পারে না। এমন সময় বরযাত্রীর গাড়ি এসে প্রবেশ করে। তুই কি করছিস কি সীমা? তোর বিয়ের গাড়ি চলে এসেছে। ছি, দেখ সবাই তোকে দেখে কেমন হাসাহাসি করছে। আমার এই ব্যান্ড পার্টি নিয়ে আসাটাই ভুল হয়েছে। আমি যদি জানতাম তুই এরকম করবি তাহলে আমি কোনোদিনও ব্যান্ড পার্টির ব্যবস্থা করতাম না। সীমা কোনো কথা শোনে না। সে তার লেহেঙ্গার ওড়না কোমরে বেঁধে নেয় আর সামনে থাকে একটা গামছা তার মাথায় বেঁধে ফেলে। আর এভাবেই সীমা ভীষণ পরিমাণে নাচতে শুরু করে। অন্যদিকে পঙ্কজ এবং তার মা নতুন বৌমাকে এভাবে নাচানাচি করতে দেখে ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। এমনকি পঙ্কজের বস এবং তার স্ত্রী খুবই হাসাহাসি করে। প্লিজ স্টপ দিস সীমা, তোমার তো দেখছি লজ্জা বলে কোনো জিনিসই নেই। আমি মানছি তোমার নাচতে ভালো লাগে, কিন্তু আজকে তোমার বিয়ের দিন। আর তাছাড়া আমাদের বরযাত্রী সবাই এসেও গেছে, তোমাকে দেখে হাসাহাসি করছে। আর বিশেষ করে আমার বস আর বসের বউ তো তোমার নাচ দেখে পালিয়ে গেছে। তাই তুমি এবার বন্ধ করো তোমার এই নাচ। আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। পঙ্কজের কথা শুনে সীমা তখনই নাচ বন্ধ করে দেয় আর তার হুঁশ ফিরে আসে। তাই তখনই সীমা নিজের ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চায়। আর বিয়ের দিন পঙ্কজ এবং তার মায়ের কিছু করার থাকে না বলে তারা সীমাকে ক্ষমা করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই পঙ্কজের সঙ্গে সীমার ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু বিয়ের দিন এরকম ঘটনার পর থেকে সীমার কখনো অসভ্যের মতো নাচানাচি করে না। এই প্যান্টটা তো তোমার অনেক বড় হবে, এটা নিও না, এটা তোমাকে মানাবে না। ভালো দেখে নিজের সাইজের একটা প্যান্ট নাও, তাহলে বেশ ভালো লাগবে তোমাকে। এটাই আমার ঠিক হবে। এর থেকে বেশি টাইট প্যান্ট পরলে আমার আনকমফোর্টেবল ফিল হবে। আমি এটাই নেব। দাদা, আপনি এই প্যান্টটাই প্যাক করে দিন। আমরা কি বারবার এখানে আসতে পারবো? নিজের থেকে বড় সাইজের প্যান্ট নিয়ে কি করবে তুমি? সেই তো ঘরেই পড়ে থাকবে। এত বড় আর ঢিলা প্যান্ট পরে তুমি তো বাইরেও বেরোতে পারবে না। এখনো বলছি সময় আছে, এটা পাল্টে নাও। দোকানদারের সামনে থেকে অরুণিমা রৌনককে ডেকে আলাদা করে বলে, তুমি জানো না আমি হাগিস পরি। আমার নিজের সাইজের প্যান্ট কিনলে হাগিস পরার পর সেটা আরো টাইট হয়ে যাবে আর উঁচু হয়ে থাকবে। আমার খুব কষ্ট হবে, তাই নিজের থেকে বড় সাইজের প্যান্ট কিনছি। আর তুমি তখন থেকে দোকানদারের সামনে জেদ করেই যাচ্ছ। মানেটা কি? তুমি সত্যি হাগিস পড়ো? আমি তো ভেবেছিলাম বিয়ে ভাঙার জন্য তুমি নতুন কোনো ফোন দিয়ে এঁটেছো। হে উপরওয়ালা, এ তুমি কেমন বউ আমার কপালে লিখে দিলে। এত শিক্ষিত, এত মডার্ন একটা শহরের মেয়ে যেরকম হতে পারে, এটা তো আমি তোমাকে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না। অরুণিমা এবং রৌনক তাদের পছন্দ মতো জিনিসপত্র কিনে সেখান থেকে বেরিয়ে আসে। অরুণিমা তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকতো। অরুণিমার বাবা মা দুজনেই চাকুরিজীবী ছিল, আর সেই কারণে অরুণিমার বাড়িতে তার দেখাশোনা করার জন্য একজন আয়া থাকতো। সে যখন ছোট ছিল তখন সে বারবার হিসু পটি করে জামা কাপড় বিছানা নোংরা করত বলে তার আয়া তাকে সবসময় হাগিস পরিয়ে রাখতো। অরুণিমা বেশ বড় হয়ে যাওয়ার পরেও তার জন্য রাখা আয়া একইভাবে প্রত্যেকদিন অরুণিমাকে হাগিস পরিয়ে রাখতো। তখন অরুণিমা ক্লাস 5-এ পড়ে। একদিন সে স্কুলে যাবে এমন সময়, এ কি অরু, তোমার জামাটা এরকম উঁচু হয়ে আছে কেন? জামার নিচে কি আছে দেখে আমাকে দেখাও। স্কুলের ইউনিফর্ম মেনটেন করে স্কুলে যেতে হয়, তুমি জানো না? কেন শুধু শুধু আমাকে বিরক্ত করছো? আমি তো এভাবেই রোজ স্কুলে যাই। কোনোদিন তো আমাকে দেখার মতো তোমার সময় হয় না। আজকে তোমার ছুটি আছে বলে আমার উপর বেশি বেশি নজর দিয়ে আমাকে বিরক্ত করতে হবে না। ছি অরুণিমা,
মায়ের সাথে কেউ এইভাবে কথা বলে? এক্ষুনি মাকে সরি বলো। মা যেটা চাইছে সেটা মাকে বলে দাও, তাহলে তোমার আর আমাদের কারোরই সময় নষ্ট হবে না। বাবার কাছে বকা খেয়ে অরুণিমা তার হাগিস পরার কথা তার বাবা মাকে বলে। এতদিন ধরে অরুণিমা এভাবেই স্কুলে যাচ্ছে সেটা ভেবেই মনিকা দেবী এবং বিকাশ বাবু দুজনেই প্রচন্ড রেগে যায়। তারা বারণ করলেও অরুণিমা তাদের কোনো কথা শুনতে চায় না। আমি তো একা একা হিসু পটি কিছুই করতে পারি না, আমি সবসময় হাগিসেই করি, আর রিনা মাসি পরিষ্কার করে দেয়। স্কুলে এটা পড়ে গেলে আমাকে বারবার টয়লেটে যেতে হয় না, আমি ক্লাসে বসে বসেই টয়লেট করতে পারি। মনিকা দেবী আর বিকাশ বাবু কিছু বলে না। এটা ঠিকই যে ছোটবেলা থেকেই তারা তাদের একমাত্র মেয়ের ঠিকমতো যত্ন করতে পারেনি। নিজে হাতে খাওয়া, একা একা স্নান করা, একা একা বাথরুমে যাওয়া কিছুই অরুণিমা শেখেনি। মনিকা দেবী এটাও বুঝতে পারে যে তাদের আয়া নিজের কাজ কমানোর জন্য তার ক্লাস 5 এর মেয়েকে এখনো পর্যন্ত হাগিস পরিয়ে রাখে। দেখতে দেখতে বেশ কয়েক বছর কাটে। অরুণিমা স্কুল কলেজের পড়াশোনা শেষ করে ফেলেছে এবং এখন সে চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু এত বয়স হয়ে গেলেও তার হাগিস পরার স্বভাব এখনো পর্যন্ত যায়নি। তুই কি আমাদের মান সম্মান রাখবি না বলে ঠিক করেছিস? একটা মানুষের ছোটবেলার অভ্যাস ছাড়তে এত সময় লাগে? স্কুল কলেজ সবকিছু পেরিয়ে গেলি, এখনো তোর হাগিস পরার অভ্যাস গেল না? যতদিন তোমরা চাকরি করতে ততদিন আমি শান্তিতেই ছিলাম, সবকিছুতে এভাবে আমাকে আটকানো বন্ধ করো। আমি হাগিস পরি বা না পরি তাতে কারোর তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তোমার তাহলে কিসে এত সমস্যা হচ্ছে? সমস্যা হবে না? ঘরে জোয়ান বিবাহযোগ্য মেয়ে যদি হাগিস পরে ঘুরে বেড়ায় তাহলে কোন বাবা মা শান্তিতে থাকতে পারবে? আর তুই তো জানিস আমরা তোর বিয়ের জন্য সম্বন্ধ দেখছি, এখন তো অন্তত এসব অভ্যাস ছেড়ে দে। যে আমাকে বিয়ে করবে তাকে আমার সমস্ত ভালো খারাপ দেখেই বিয়ে করতে হবে, কারোর জন্য আমি নিজের কমফোর্ট ছাড়তে পারবো না। আর হাগিস পরে থাকলে আমি ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকলেও আমাকে চিন্তা করতে হয় না, রাস্তার মাঝখানে বাথরুম খুঁজে নিজেকে বিরক্ত করতে হয় না। যে জিনিসটা আমার কাছে এতটা কাজে লাগে সেটা আমি কারোর জন্যই ছাড়তে পারবো না। ছোটবেলা থেকেই অরুণিমা তার বাবা মায়ের সঙ্গে তেমন ভাবে সময় কাটাতে পারেনি, আর সেই রাগেই সে তার বাবা মায়ের কোনো কথাই শুনতে চাইতো না। কখনো কখনো বাকি কথা শুনলেও হাগিস ছাড়ার কথা শুনলেই অরুণিমা ভীষণ রেগে যেত। দেখতে দেখতে কিছুদিন কাটে। বিকাশ বাবু তার একজন অফিস কলিগের ছেলে রৌনকের সঙ্গে অরুণিমার বিয়ে ঠিক করে দেয়। ছোটবেলা থেকে এদের যখন যেটা ইচ্ছা হয়েছে আমাকে দিয়ে করিয়েছে। সমস্ত ছোটবেলা আমি আয়া মাসির সঙ্গে কাটিয়েছি। কোথায় ভাবলাম বড় হয়ে চাকরি বাকরি করব, নিজের জীবন নিজে আনন্দ করে কাটাবো তা নয়। পড়াশোনা শেষ হতে না হতেই এরা আমার ঘাড়ে ঘর সংসারের বোঝা চাপানোর জন্য উঠে পড়ে লেগেছে। অরুণিমা বিয়ে করতে কিছুতেই রাজি হয় না। সে শহরের একটি অত্যন্ত মডার্ন মেয়ে ছিল। তার এখন আনন্দে দিন কাটানোর সময়, চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর সময় ছিল সেটা। সে বিদেশে ঘুরতে চায়, অন্যান্য আরো শহরে ঘুরতে চায়। আর অন্যদিকে রৌনকের বাবা চাকরি থেকে রিটায়ার করে গ্রামের একটি নিরিবিলি এলাকায় তাদের বাড়ি তৈরি করেছিল। শহর থেকে গ্রামে যেতে অরুণিমা কিছুতেই রাজি হয় না। অরুণিমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর সেই রৌনককে তার হাগিস পরার কথা বলে দেবে বলে ঠিক করে। সে ভেবেছিল হাগিস পরার কথা শুনলে রৌনক কিছুতেই তার সঙ্গে বিয়ে করতে চাইবে না। আমি তোমাকে যেই কথাটা বলতে যাচ্ছি সেটা শুনলে তুমি আমাকে বিয়ে করবে কিনা আমি জানি না, তবে সেটা না বললে আমি ফ্রিলি তোমার সাথে থাকতেও পারবো না। এই হলো আজকালকার মডার্ন মেয়েদের সমস্যা। এই মেয়েটাও নিশ্চয়ই বলবে যে এর অন্য কারোর সাথে রিলেশন আছে, তাই আমাকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ অরুণিমা, কি হয়েছে বলো? আমি না হাগিস পরি, বুঝলে, ছোট থেকেই পরে আসছি আর এখনো পরি। বাড়িতে থাকলে অতটা না পড়লেও বাইরে বেরোনোর আগে তো আমাকে হাগিস পরতেই হয়। তুমি তো আমার ফিউচার হাজবেন্ড, তোমার থেকে এত বড় সত্যিটা লুকানো ঠিক হবে না, তাই বলে দিলাম। বিয়ে ভাঙার জন্য মেয়েটা কি সব কথাবার্তাই না বলছে, কিন্তু এই বিয়ে তো আমি ভাঙবো না, কারণ আমার অরুণিমাকে খুব পছন্দ হয়েছে। আপাতত ও যাই বলুক না কেন আমাকে ওর সব কথাতেই হ্যাঁ বলতে হবে। হ্যাঁ, এইসব নিয়ে তুমি চিন্তা করো না অরুণিমা, তোমার প্রত্যেকদিন যতগুলো হাগিস লাগবে তুমি আমাকে বলবে, আমি এনে দেবো। অরুণিমার চালাকিতে কোনো কাজ হয়নি দেখে সে আর কথা বাড়াতে পারে না, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও রৌনকের সঙ্গেই তাকে বিয়ে করতে হয়। বিয়ের পর অরুণিমা তার বাপের বাড়ি থেকে জামা কাপড়ের 2টো ট্রলি ব্যাগ ছাড়াও একটা ব্যাগ ভর্তি করে হাগিস নিয়ে যায়। কেউ দেখতে চাইলে অরুণিমা সেই ব্যাগটা কাউকে ধরতে দেয় না। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌমা তোমার শরীর ঠিক আছে তো?
এখানে এসে থেকে একবারও তোমাকে বাথরুমে যেতে দেখলাম না, শুধু স্নান করার সময় যেতে দেখি। তুমি বাথরুম পেলে চেপে রাখো না তো? এটা কিন্তু খুব বাজে স্বভাব। না না, আমি ওসব চেপে টেপে রাখি না, আপনি একদম চিন্তা করবেন না। আসলে আমার সবার সামনে বাথরুমে যেতে খুব লজ্জা করে, তাই আমি এমন সময় যাই যখন সবাই নিজের কাজে ব্যস্ত থাকে। এটা কোনো কথা হলো? এটা তো তোমারও বাড়ি, তোমার যখন মন চাইবে তুমি তখন বাথরুমে যাবে। কে কি করছে সেটা তোমাকে ভাবতে হবে না। শুধু শুধু ভুলভাল চিন্তা ভাবনা করে নিজের শরীরটা খারাপ করো না। আমি আপনাদের মতো অত বোকা নই যে 24 ঘন্টায় 24 বার বাথরুমে যাব। আমার এসব করতে বড্ড অলস লাগে। তার থেকে ভালো আমি বিছানায় পায়ের উপর পা তুলে বসে কিংবা শুয়ে শুয়ে যখন খুশি টয়লেট করতে পারি। আমাকে এত খাটতেও হয় না। কি হলো? আমি কি বললাম? এবার থেকে তোমার যখন প্রয়োজন পড়বে তুমি বাথরুমে যাবে, কেমন? বাথরুমে যাওয়ার খুব একটা দরকার পড়বে না যদিও। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি তাই করব। অরুণিমার কথায় শম্পা দেবীর কেমন যেন খটকা লাগে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। অরুণিমা এবং রৌনক একদিন শপিং করতে বেরোয়। অরুণিমা নিজের জন্য বড় সাইজের প্যান্ট কিনতে চাওয়ায় রৌনকের সাথে তার ঝগড়া বাঁধে। অরুণিমা রেগে গিয়ে রৌনককে তার হাগিস পরার কথা বলে দেয়। যদিও অরুণিমা রৌনককে বিয়ের আগে কথাটা বলেছিল, কিন্তু তখন রৌনক ভেবেছিল অরুণিমা মজা করে হয়তো তাকে কথাগুলো বলেছিল। আমি শুধু শুধু নিচের নামে এরকম একটা মিথ্যা কথা বলতে যাব কেন শুনি? আমি তোমাকে সত্যিই বলেছিলাম, তুমি বিশ্বাস করোনি সেটা তোমার ব্যাপার। আর প্লিজ এসব ব্যাপারে বাড়িতে কাউকে কিছু বলো না, তাহলে সবার সামনে আমার ইনসাল্ট হয়ে যাবে। তাহলে তুমি হাগিস পড়া কেন ছেড়ে দিচ্ছ না? এইভাবে চলতে থাকলে একদিন না একদিন তো সবাই জানতেই পারবে তুমি আমার সাথে ডাক্তার দেখাতে যাবে। দেখবে সময় মতো সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে গিয়ে আমি ডাক্তারের সামনে নিজের অপমান করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো। অরুণিমা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর থেকে অরুণিমাকে দেখলেই রৌনক এমন মুখ চোখ করত যে রৌনককে দেখেই বোঝা যেত সে খুবই ঘৃণা পাচ্ছে। অরুণিমা পাশে আসলেই সে উঠে চলে যেত। অরুণিমার সাথে একসাথে খেতেও বসতো না। তাদের বাড়ির সকলেরই রৌনকের এই ব্যবহার বড্ড অদ্ভুত লাগতো, কিন্তু অরুণিমা সবটাই বুঝতে পারত যে রৌনক এমন কেন করছে। এতদিন ধরে দিনে 3 বার করে হাগিস চেঞ্জ করেছি, এবার থেকে 5-6 বার করে চেঞ্জ করব। আমার পাশে বসতে রৌনকের ঘৃণা হয়, তাই জন্য ও এরকম ব্যবহার করছে। বাইরে থেকে কোনো গন্ধ পাওয়া যায় কিনা সেটা তো আমি বুঝতেও পারি না, তবে রৌনক নিশ্চয়ই কোনো গন্ধ পায়। তারপর থেকে অরুণিমা দিনে 5-6 বার হাগিস চেঞ্জ করে। প্রত্যেক কটা হাগিস তাদের বাড়ির ডাস্টবিনে ফেলে দেয়। অরুণিমা শ্বশুর বাড়িতে একটা পোষা কুকুর ছিল। কুকুরটা বড্ড ছোট, তাই সারাদিন এদিক ওদিক কামড়া কামড়ি করতে থাকতো। এখন সে ডাস্টবিন থেকে নোংরা হাগিসগুলো বের করে সারা বাড়িময় ছড়িয়ে দেয়। বেশ কয়েকবার অরুণিমার ফেলে দেওয়া হাগিসগুলো ছোট্ট কুকুরটা চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। অরুণিমা আর রৌনক সমস্ত কিছু জানলেও রৌনকের পরিবার এই ব্যাপারে কিছুই বুঝে উঠতে পারতো না। এই কয়েকদিন ধরে যে কি হচ্ছে, বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই, অথচ প্রত্যেকদিন এত এত হাগিস কোথা থেকে চলে আসছে। আর এই বদমাইশ কুকুরটা প্রত্যেকদিন হাগিসগুলো ছড়িয়ে ছড়িয়ে বাড়িঘর তো নোংরা করছে। দেখো আবার কার বাড়ির বাচ্চার হাগিস আমাদের ডাস্টবিনে ফেলে যাচ্ছে। আজকালকার লোকদের যে বুদ্ধি বলিহারি, এরপর থেকে দেখবে উঠানে না রেখে ডাস্টবিনটাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। রোজ রোজ এই নোংরা পরিষ্কার করতে আমার ভালো লাগে না। কমলেশ বাবুর কথা শুনে অরুণিমা চোখে মুখে লজ্জা নিয়ে রৌনকের দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এখন অরুণিমার শরীর একদম ভালো থাকে না, সে বিছানা থেকে উঠতেই পারে না। তাই বারবার হাগিস চেঞ্জ করাও তার পক্ষে সম্ভব হতো না। সে নিজের ব্যবহার করা হাগিসগুলো একটা প্লাস্টিকে করে খাটের পিছনে রেখে দেয়। শম্পা দেবীর পোষা কুকুর অরুণিমার চোখের আড়ালে অরুণিমার ঘর থেকে সেই হাগিসের প্যাকেটটা নিয়ে আসে। কুকুরটা প্যাকেটটা ছিঁড়ে সবকটা হাগিস তাদের ঘরের চারিদিকে সোফায় এবং রৌনকের রেখে যাওয়া একটা ইম্পর্টেন্ট ফাইলের উপর রেখে দেয়। কিছুক্ষণ বাদে রৌনক সেটা দেখতে পেলে খুবই রাগারাগি এবং চিৎকার করতে থাকে। দেখো অরুণিমা, দেখো তোমার ভুলভাল অভ্যাসের জন্য কাল রাত জেগে তৈরি করা আমার পুরো প্রজেক্টটা নষ্ট হয়ে গেল। আজ আমি অফিসে কি নিয়ে যাবো আমি নিজেই জানি না। এই ফাইলটা জমা দিতে না পারলে হয়তো আমার চাকরিও থাকবে না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই জানতাম না এরকম কিছু হবে। ছোট থেকে হাগিস পরে পরে আমার এতটাই খারাপ অভ্যাস হয়ে গেছে যে সাধারণ মানুষের মতো বাথরুম করা আমি ভুলেই গেছি। তবে আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম করব না।
রৌনক আর অরুণিমার কথা শুনে শম্পা দেবী এবং কমলেশ বাবু আকাশ থেকে পড়ে। তারা ঘৃণায় নাক মুখ সিটকাতে থাকে, কিন্তু অরুণিমার ক্ষমা চাওয়ার পর সবাই তাকে ক্ষমা করে দেয়। রৌনক অরুণিমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার অরুণিমাকে বেশ কিছু ওষুধ এবং এক্সারসাইজ লিখে দেয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুদিনের মধ্যেই অরুণিমা তার পুরানো অভ্যাস ছেড়ে সুস্থ সাধারণ মানুষের মতো বাথরুম ব্যবহার করতে শুরু করে।